24-এর গণঅভ্যুত্থানের পরে আমার মনে হয়েছে যে রাষ্ট্রের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে মেরামতের প্রয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 71-এর পরে যারা ছাত্র রাজনীতি করেছে তারা খুনের রাজনীতি করেছে, রোহিঙ্গার চেয়ে খারাপ জীবন, অথচ তারাই নাকি গণঅভ্যুত্থান নিয়ে এসেছে, তারাই নাকি 71 নিয়ে এসেছে, 52 নিয়ে এসেছে। বিনিময়ে কী পেয়েছে? বিনিময়ে পেয়েছে সার পোকার কামড়। শিক্ষক পড়াইতে পারেন কিনা এটা কোনো ক্রাইটেরিয়া না। আপনার কথা হচ্ছে যে আপনি কোন দল করেন, নট পার্টি নট প্যানেল, আপনাকে পার্সন থেকে ভোট দিতে হবে। রাজনীতির যে একটা শিষ্টাচার সেটা অবশ্যই রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের জায়গাটাই সিভিলিটির জায়গা। ব্যাপার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি মানুষের রয়েছে। যেমন আমরা সিনেমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক বেশিবার দেখেছি। 70-এর আগে যত সিনেমা নির্মিত হয়েছে বা তারপরে প্রত্যেকটার কেন্দ্রবিন্দুতে, যেমন চিত্রা নদীর পাড়ে বা বিভিন্ন সিনেমাতে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা ইমাজিনেশনের ভেতরে নিয়ে এসেছি। বা আমরা যখন স্কুল কলেজে পড়েছি নানা ধরনের ইমাজিনেশন তৈরি করা হয় যে এই বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি এটা পাবেন সেটা পাবেন। এরপরে দেখে যে আমি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি আমার কাছে মনে হয়েছে যে পুরো ঘটনাটাই আসলে সিনেমা, ঠিক আছে, এটা বাস্তবে কিছু নাই। এটার কারণ হচ্ছে যে প্রথম যখন আমি 6 মাস ক্লাস করলাম তারপর দেখি যে ক্লাসে গেলে আমার ঘুম আসে। বা আমি যেটা মনে করেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি রয়েছে যেখানে অলমোস্ট বইগুলো পাওয়া যায়, এই বইয়ের অ্যাক্সেস নিতে যাওয়া তার থেকে নিজে আর্ন করে একটা বই কেনা ইজি বেশি। আপনি নিতে গেলে এটা বুঝতে পারবেন। তারপর একটা ভর্তির দিনেই আপনি সবচেয়ে বেশি প্যারায় পড়বেন। একবার আপনাকে হলে যেতে হবে, একবার ব্যাংকে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে এখনও টাকা দিতে হয় ম্যানুয়ালি, এবং ব্যাংক থেকে স্লিপ নিয়ে সেটা ফটোকপি করে স্লিপটা জমা দিতে হয়। আবার মাঝে মাঝে স্লিপ তারা হারিয়েও ফেলে, তো সেই স্লিপ আবার ফটোকপিটা জমা দিয়ে আসতে হয় যে আপনি টাকা দিয়েছিলেন। মানে প্রযুক্তির এই অ্যাডভান্সমেন্টের পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় 1921-এর চেয়ে আরও পেছনে চলে গেছে। তো আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মোটামুটি আমি পড়ালেখা করেছি যে বিশ্ববিদ্যালয় আসলে ফাউন্ডেশন প্রবলেমগুলো কোনগুলো। তবু এর আগে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাক্টিভিজম ইজ দ্য বেস্ট ওয়ে। এতদিন আমরা 19 সাল থেকে আমি ভর্তি হওয়ার পর থেকে অ্যাক্টিভিজম করেছি সেই রেজিমের সময় বিভিন্ন ইস্যুতে, কিন্তু আমি নেতা হই নাই, এটা ট্রু। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরে আমার মনে হয়েছে যে রাষ্ট্রের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে মেরামতের প্রয়োজন রয়েছে। কারণ 1971 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশন হিসেবে এক ধরনের ফেইলিউরের মধ্য দিয়ে গেছে। এখান থেকে যখন আমরা যেটা বলছি মিডল ক্লাস, বাংলাদেশের মিডল ক্লাস তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। আপনি দেখেন 1921-এর পরে কিন্তু ধানমন্ডি হয়েছে বা আদার এরিয়াগুলো হয়েছে। কারা করেছে এটা? আমাদের যে ছেলেমেয়েগুলো এখানে পড়ালেখা করেছে তারা গিয়ে এখানে করেছে। কিন্তু সেই মিডল ক্লাস আপনি দেখেন পুরো বিশ্বের ইউনিভার্সিটিগুলো চলে অ্যালুমনাই ফান্ডে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কী হয়েছে, এই মিডল ক্লাসটা যে প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়েছে, ফলে 1971-এর পরে যেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কর্মী উৎপাদন কারখানা হয়েছে। মানে এটাকে আপনি একাডেমিক ডিসিপ্লিন বলতে পারেন না, একাডেমিক এরিয়া এটা ইমাজিনেশনের ভেতরে রয়েছে। মানে আগে ছিল এখন নাই, রেক বলি আমরা যেটা, মানে ভূমিকম্পের পরে যে অবশিষ্ট অংশ থাকে এরকমই ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের টিকে আছে। তো এই জায়গাটার কারণে আমার এক সময় মনে হয়েছে যে ঠিক আছে এখানে রিপ্রেজেন্টেশন করা দরকার। আমার হাতে এখন সুযোগ এসেছে 24-এর পরে যে আমি এই জায়গাতে কথা বলতে পারি। কারণ আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় 71-এর পরে যারা ছাত্র রাজনীতি করেছে তারা রক্তের রাজনীতি করেছে, তারা খুনের রাজনীতি করেছে, তারা আমাদের ছেলেমেয়েদের হত্যা করেছে। তো তারা যেটা বলতে চায় যে আমাদের ছাত্র সংগঠনগুলো ভিপি হতে চায়। আপনি দেখেন 90-এ যারা ইলেক্টেড হয়েছিল, সর্বশেষ 19-এর আগে যে ডাকসু ইলেকশন হয়েছে, তারা বলল যে আমরা হচ্ছে 90-এর হাওয়া বইছে। 90-এ তারা ডাকসুকে জাদুঘরে পাঠানোর একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছিল। কেন করেছিল? কারণ ডাকসু সবসময় সরকারের সাথে একটা টাসল ক্রিয়েট করে, অর্থাৎ একই দেশে দ্বৈত শাসন এরকম একটা কনসেপ্ট ক্রিয়েট করে। ফলে স্টুডেন্টের ভয়েসটা যাতে বন্ধ করে দেওয়া যায়। পলিটিক্যাল সংগঠনগুলো মনে করে যে তাদের হাতেই আমাদের ভাগ্য নির্ধারিত, মানে তারাই আমাদের ভালো মন্দ সব কিছু জানে। আমি দেখেছি কোনো মিডিয়া কখনো নিউজ করে না যে ঢাবির হলের ডালের ঘনত্ব কত, তাই না, ডাল দিয়ে গোসল করা যায়, খাবারের মান কেমন, এটা নিউজ করে নাই। সবাই এসে যে অমুক দলের নেতা এখান দিয়ে যাচ্ছে হেঁটে সেটাও দেখি রিল আকারে পোস্ট করে। এটা হচ্ছে বাংলাদেশ মিডিয়া। তো আমাদের মেইন স্ট্রিমের ফোকাসের ভেতরে ইউনিভার্সিটি কোনো কিছুই নাই, শুধু আছে নামটা ঢাকা ইউনিভার্সিটি। দে আর সেলিং ইট অ্যাকচুয়ালি। যে মিডল ক্লাস বেরিয়ে গেছে তাদের সন্তানরা কিন্তু এখানে পাঠায় না আর। তো এই যে বিশ্ববিদ্যালয়টা একটা পলিটিক্যাল সিস্টেমের ভেতরে ঢুকে গেছে, সিস্টেম বললে ভুল হতো, এটা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ভেতরে গিয়েছে। যে যদি দেখেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যখন, সবই নীল দলের শিক্ষক হতে হবে, নীল দলের ভিসি হইতে হবে। তো সে ভিসি পড়াইতে পারে কিনা, শিক্ষক পড়াইতে পারে কিনা, এটা কোনো ক্রাইটেরিয়া না। আপনার কথা হচ্ছে যে আপনি কোন দল করেন, অর্থাৎ এখানে মেধার কোনো দাম নাই, এখনও কিন্তু নাই এক ধরনের। আপনি দেখবেন যে অন্তত ভিসি পদের পরে বিভিন্ন পদে একটু খেয়াল করলেই দেখবেন যে এখানে যোগ্যতার ভিত্তি কী হয়েছে। বিভিন্ন টিচার যারা বলে যে অবসরেও গিয়েছিলেন তাদেরকে সেখান থেকে ধরে এনে সিনেট মেম্বার করা হয়েছে। তার মানে এই বিশ্ববিদ্যালয়ে যে এক ধরনের মুক্তির চিন্তা করছেন,
তো বিশ্ববিদ্যালয়ে কাজ করছে না, বলা যায় কিছু পলিটিক্যাল লোকজনের একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত, মানে আমরা ভাত কাপড়ের ভাবনার বন্দোবস্ত এই বিশ্ববিদ্যালয়ে করে যাচ্ছে। এবং ছাত্র সংগঠনগুলো কি করছে, তারা প্রক্সি হিসেবে কাজ করছে। কিসের প্রক্সি? ওই মাদার পার্টিকুলার, মানে শিক্ষকরা তাদের বড় নেতা আর তার একটা ভার্সন হচ্ছে ছোট নেতাগুলো এখানে রেখে দিছে। তো আমরা যখন কিছু দাবি করি, প্রথম হামলাটা করে কোথায়? ওই ছাত্র সংগঠনগুলো এসে আমাদের উপর হামলা করে। ফলে এই ছাত্র যে সংগঠনগুলো রয়েছে তারা আমাদের অধিকার বিরোধী রাজনীতি করেছে সবসময়। এবং এই যে জায়গাগুলো দখল হয়ে গেছে, কোনো সরকার এটা নিয়ে কাজ করে নাই। তারা ভেবেছে ঠিক আছে এখানে তো আমরা কর্মী উৎপাদন করব, আমাদের এত উন্নয়ন হয়েছে, তাই না? আমরা শুধু উন্নয়নের বুলি শুনেছি এতদিন নানা সময়ে। তো আমাদের ঢাবিতে 5টা হল বানানো যেত না? এই ছেলেমেয়েগুলো যারা আন্দোলন করে আসে, আপা আপা স্লোগান দেয়, এখন ভাই ভাই স্লোগান দেয়, অমুকের লোক, তাই না? তারা স্লোগান দিয়ে এসে কোথায় ঘুমায়? ছাদে, বারান্দায়, তারপর হচ্ছে গেলেই সার পোকার কামড় খায়। আমরা দেখেছি যে এক রুমে 300 জন থাকতো, একটা ইনডোর গেমস রুমে, বিজয় 71 হলে। এই ছবি আপনারা দেখবেন। তো এটা রোহিঙ্গার চেয়ে খারাপ জীবন। অথচ তারাই নাকি গণ অভ্যুত্থান নিয়ে এসেছে, তারাই নাকি 71 নিয়ে এসেছে, 52 নিয়ে এসেছে। বিনিময়ে কী পেয়েছে? বিনিময়ে পেয়েছে সার পোকার কামড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল পলিটিক্যাল স্পেয়ার তার স্টুডেন্টের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং তারা মনে করে যে আমাদের ভাগ্য তাদের হাতে নির্ধারিত থাকবে। ফলে যদি আমাদের এখন একটা সিটের দরকার হয়, আমাদের লোকজন রয়েছে 10টা, মানে 10 জনের বিপরীতে একটা করে সিট, এরকম অবস্থা, বা 5 জনের বিপরীতে একটা সিট, তাহলে আপনি কাকে সিট দিবেন? যে আমার পটেনশিয়াল কর্মী। আপনি যদি মনে করেন যে এখন এটা হচ্ছে না, এখনও হচ্ছে, নানাভাবে হচ্ছে। ফলে আমি বলেছি স্টুডেন্টের একটা নিজস্ব প্ল্যাটফর্ম দরকার। যে ভয়েসটা তারা 52তে রেইজ করেছে, যে ভয়েসটা তারা পরবর্তীতে রেইজ করেছে 71-এর পরেও, 71-এর পরে এসে সেটা বন্ধ হয়ে গেছে। এবং তারপরে নানা সময় ডাকসু ফিরে এসেছে এবং সেই ডাকসুকে অনেকে ভয়ই পায়। রীতিমতো যে কোনো গণতান্ত্রিক সরকার প্রথমে ডাকসুটাই বন্ধ রাখে। কেন বন্ধ রাখে? যাতে স্টুডেন্টকে কর্মী বানানো যায়। তারা যে সমাবেশে যাবে, লোকটা পাবে কোথায়? তাদের পক্ষে তো বুদ্ধিভিত্তিক কিছু কথাবার্তা লিখতে হবে কমেন্টে, সঠিক বানানে কারা লিখবে? ওই যে যাকে সিট দিলাম সে। তো এই ক্রাইসিসটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। আমি বলেছি এই জন্য আমাকে ছাত্রদের নিজস্ব একটা ভয়েস তৈরি করতে হবে, যেটাকে আমি বলেছি স্টুডেন্টস অটোনমি। মানে ছাত্র রাজনৈতিক দলগুলোর বাইরে আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। এবং প্ল্যাটফর্মটাই ছিল 1923 সালে তৈরি করা হয়েছিল ডাকসু, যেটা আসলে কোনো রাজনৈতিক অর্গানিক প্ল্যাটফর্ম ছিলই না জন্ম থেকে, সেটা পড়ালেখারই প্ল্যাটফর্ম ছিল। অনেকে আমাকে বলছে ভাই আপনি তো সুন্দর কথাবার্তা বলেন, কিন্তু মেধাবী হলেও এখানে তো নেতার দরকার। তো ডাকসু কি নেতার পোস্ট নাকি? এতদিন আন্দোলন করেছে কোটানা মেধা, এখন বলে মেধা হলেই বাদ, পলিটিক্যাল পার্টিগুলো বসাইতে হবে। নো ভাই, ডাকসুতে তো এটা রুলিং ভিপি না, ভিপি তো রুল করে না। ভিপি হচ্ছে একটা রিলেইং মেশিন আর কি। মানে স্টুডেন্টের প্রবলেমগুলো অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবে। স্টুডেন্টের যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, এই যে গেলেই বলে লাঞ্চের পরে আসুন, এই অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করবে। এই যে বুয়েটার ঢাবির খাবারের দাম একই, কিন্তু মান একটা জঘন্য আর একটা উৎকৃষ্ট, এই ডিফারেন্সটা কীভাবে তৈরি হচ্ছে? অ্যাকাউন্টেবিলিটির কারণে। এই যে আমাদের কর্মচারীরা তাদের বিল্ডিং ভাড়া দিয়ে রাখে এবং আমাদের ছেলেমেয়েরা টিউশনি করে 2000 টাকা দিয়ে সেই টাকাগুলো জোগাড় করে এখানে থাকতে বাধ্য হয়, এটা নিয়ে ঢাবির কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আমাদের 12 একর জমি দখল করে তারা নাকি ভাড়া দিয়ে রেখেছে, সেখানে আমরা হল বানাতে পারছি না, সেসব জায়গায় কারোর অ্যাকাউন্টেবিলিটি নাই। অর্থাৎ শিক্ষকদের সিন্ডিকেট রয়েছে, কর্মচারীদেরও সিন্ডিকেট রয়েছে, ছাত্রদের কেউ নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের এই রিফরমেশনে যাওয়া উচিত। হয়তো আমি আজকে সব কিছু করতে পারবো না, বাট এক্সাম্পল সেট করতে পারবো। এবং এই ডাকসু যাতে কন্টিনিউ হয়, এই জন্য বলেছি যে যতদিন পর্যন্ত ডাকসু ক্যালেন্ডারে লিপিবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত ঢাবিতে কোনো সিনেট অধিবেশন বসবে না। অর্থাৎ সিনেটে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড যদি না থাকে, তাহলে ওই সিনেট আমরা বসতে দিব না। দ্যাটস মাই ওয়ার্ড। সো তারা যদি, আমরা চ্যান্সেলরের কাছে যাব, তারা যদি করতে চাই করবে, না হলে দেয়ার আর আদার ওয়েজ। অলরেডি আমরা প্রুফ করে দিয়েছি যে আদার ওয়েজগুলো কী কী। পুরো বিশ্বে আপনি দেখেন, কেমব্রিজ এসইউতে কোনো প্যানেল আছে আপনি জানেন যে এখানকার প্রেসিডেন্টকে? ছাত্র ইউনিয়নের কেউ জানে না। অক্সফোর্ডের কেউ জানে না। তো সেখানে কিন্তু প্রত্যেক ব্যক্তি তার নিজের পোস্ট অনুযায়ী, নিজের ক্যালিবার অনুযায়ী ভোটে দাঁড়ায় এবং তাকেই আসলে ভোট দিয়ে নির্বাচিত করে। তার মানে তার কোয়ালিটি অনুযায়ী নির্ধারিত হয়। সো আমি একজন ছাত্র, আমার কেন 10 জন লোক থাকবে, বা আমাকে কেন প্যানেল করতে হবে? আমি প্যানেল করলে হয়তো আমি ভিপি পোস্ট চেয়েছিলাম, আমাকে এজিএস দিত বা জিএস দিত, তাহলে তো আমার যে ডিজায়ার, আমি যেটা করতে চাইছিলাম সেটা তো পারতাম না। এই যে ইন্ডিপেন্ডেন্টলি আজকে যে কথাগুলো আমি বলতে পারছি, হয়তো আমি প্যানেলে থাকতে পারতাম না, অনেকেই পারছে না। ফলে আমি মনে করি যে ঢাবির প্রত্যেকটা ছেলে মেয়ের ভিপি হওয়ার পসিবিলিটি আছে, মানে সেই যোগ্যতা তাদের রয়েছে। তারা হয়তো পরীক্ষাতে ব্যস্ত আছে, আমার বন্ধুরা যেমন বিসিএস নিয়ে এখন ব্যস্ত, সামনে পরীক্ষা, এই জন্য তারা দাঁড়ায় নাই। কিন্তু আমার মনে হয়েছে না, আমি দাঁড়িয়ে যাই। হয়তো আমি দাঁড়িয়েছি, অনেকে দাঁড়ায় নাই। তো সেই জায়গা থেকে মনে করি যে আমার এবং তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে
ওই যে একটা ব্যালটের এপার ওপার, এই যে একটা ক্যামেরার এপার ওপারে আছে। সো এইটাই হচ্ছে ডিফারেন্স। সো তারা যদি আমার সাথে কানেক্ট করতে পারে তারা অবশ্যই আমাকে ভোট দিবে। আর যদি মনে করে না দে নিড এনি পলিটিক্যাল পার্টিসান, দে উইল ভোট দেম। আমার কথা হচ্ছে যে আমার যে প্রপোজিশন এটা দেয়া আমার দায়িত্ব, এবং এটা কে অ্যাকসেপ্ট করবে করবে না সেটা তার দায়িত্ব। আর এবার যেটা হবে আমি বলেছি যে প্রত্যেকে ব্যক্তি থেকে ভোট দিবেন। দেখা গেল যে ছাত্রদলের প্যানেলেও এমন একটা ছেলে আছে যে ছেলেটা আসলেই কাজ করতে পারবে স্টুডেন্টের জন্য। কারণ আমি বলেছি যে ভিপির দায়িত্ব কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি এটা করবেন কীভাবে, ওইটা করবেন কীভাবে। আসলে প্রত্যেকের জন্য আলাদা সম্পাদক রয়েছে। তো প্রতিবাদ যেটা হয় প্যানেলে ভোট দিলে কি হবে, যে আপনি শামীমকে দেখে আমার পেছনে যে দুর্বল আছে তাকেও ভোটটা দিয়ে দিলেন, কারণ শামীমের সাথে আছে। তো এটা তো হতে পারে না। প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে আসবে, ফলে প্রত্যেকেই কাজটা করতে চাইবে। আমার কাজটা হচ্ছে রেগুলেট করা। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে যারা বেস্ট তারা জন্য এবার সিলেক্টেড হয়, এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে প্যানেলের হোক, স্বতন্ত্র হোক, আপনি তাকে দেখেই ভোট দিবেন। নট পার্টি, নট প্যানেল, আপনাকে পার্সন দেখে ভোট দিতে হবে। আরও বলেছি যে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো যেখানে আপনি অ্যানোনিমাসলি বা নিজের নাম দিয়েও আপনার কমপ্লেইনগুলো রেগুলার জানাতে পারবেন। এবং এটার জন্য আমরা একটা মিডিয়া টিম করবো, মিডিয়া সেল, যেটা অ্যানালিসিস করবে ওয়েবসাইটের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের একটা ওয়ান লাইন ওয়ে যারা নন রেসিডেন্ট আছে। আর অলরেডি বলেছি যে আমি তো বিশ্ববিদ্যালয়ে এখন রেগুলার স্টুডেন্ট ক্লাস করি, আজকেও করছি এবং হয়তো আগামী দিনেও করতে হবে। সো প্রতিদিনই আমাকে ক্যাম্পাসে আসতে হয়। তো এটাতেও আমার সাথে সবার সাথে যোগাযোগ হবে, যেহেতু আমি আসলে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি না, পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকি। সো লাইব্রেরিতে গেলেও অনেকের সাথে দেখা হবে। সো কথোপকথনের নানা ওয়ে আছে। এই কমিউনিকেশনটা আমরা একটা অনলাইন নেটওয়ার্ক প্লাস অফলাইন নেটওয়ার্ক দুটোতেই আমরা কাজ করব। এখনও অনলাইনে এবং অফলাইনে মোটামুটি বিউটি ইন ডেমোক্রেসি আমরা দেখতে পাচ্ছি। তবে অনলাইনে মাঝে মাঝে নানা ধরনের ফেক পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে। এবং আরও একটা বিষয় যেটা খুবই দুঃখজনক, যে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পলিটিক্সের রাইটস রয়েছে, অর্থাৎ এখানে ডান বাম কে থাকবে এটা আসলে বাংলাদেশের মানুষের ডিসাইড করার ক্ষমতা নেই। উই আর অ্যান অটোনোমাস বডি। আমাদের যারা নারী প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, অন্তত বিভিন্ন দলের পেজ থেকে, নানা জায়গা থেকে, যেটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। মানে রাজনীতির যে একটা শিষ্টাচার সেটা অবশ্যই রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের জায়গাটাই সিভিলিটির জায়গা। সেখানে আমরা ভায়োলেন্ট পলিটিক্স করলে তো আমাদের তো গ্রামেই চলে যাওয়া উচিত। মানে গ্রামের মানুষকে আমি খারাপ বলছি না, আমাদের ওই যে প্রাগ ঐতিহাসিক যুগেই চলে যাওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করি যে অনলাইনের নারীদের প্রতি যে ধরনের শেমিং করা হচ্ছে নানা গ্রুপের, সেটা ছাত্রী সংস্থায় যারা রয়েছে বা শিবির থেকে যারা দাঁড়িয়েছে তাদেরও যেমন, বামদের যারা দাঁড়িয়েছে তাদেরও যেমন, এই ধরনের ট্যাগিং পলিটিক্স বাইরে থেকে করা হয়ে একটা ন্যাশনাল প্রেশার ক্রিয়েট করছে ঢাবির উপরে। এটা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এটার স্ট্রিক্টলি এটা ফলো করা উচিত। অন্তত আমি ভিপি হলে ঢাকা ভার্সিটির কোনো মেন নামে যদি কেউ অন্তত বাইরে থেকে এরকম পলিটিক্যালভাবে প্রোপাগান্ডা চালায়, উইল টেক এ স্টেপ। যে সেই ব্যক্তি হোক, সেই দল হোক, উইল টেক এ স্টেপ। এবং তাদের এটার জন্য জবাবদিহিতা করতে হবে, কারণ আমাদের ইউনিভার্সিটি উইল সেভ ইট। ভিপি হওয়ার আগেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা। যদি কোনো দল কোনো কারণে যদি আমাদের এখানে কোনো একটা মারামারি বা কোনো একটা ঘটনা ঘটে এবং সেখানে একটা শিক্ষার্থী আহত হয়, এটা কিন্তু আমাদের প্রশাসনও জবাব দিতে পারবে না, সরকারের কাছে এটা টাফ হয়ে যাবে। সো আমরা মনে করি যে আমাদের নির্বাচনের চেয়েও আমাদের স্টুডেন্টের এবং শিক্ষকদের প্রায়োরিটি সবার আগে থাকবে। সেই জায়গা থেকে সেনা মোতায়েনকে আমি পজিটিভলি দেখছি এবং আমি বলছি যে ইলেকশন সুষ্ঠু হোক। সেটা বাংলাদেশের মানুষ মনে করে যে সেনাবাহিনীর আমলেই ইলেকশন সুষ্ঠু হয়েছে, মানে তারা মোতায়েন থাকলে। এর আগেও আমরা ডিজায়ার দেখেছি নানা সময়, তাই না? তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমি পজিটিভলি দেখছি। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। আর্মি থাকলে আমরা মনে করি যে নিরাপত্তাটা আমরা পূর্ণাঙ্গভাবে পেতে পারি এবং আমাদের সংশয় যেটা নানাভাবে যে গেলে কিছু হয় কি না, এইটা কেটে যাবে। সো আমি এটা ইতিবাচকভাবেই দেখছি।